শ্বশুরবাড়িতে। এখানে কি বিয়ে করতে আসছিস নাকি মস্কারি করতে আসছিস, কোনটা? বিয়ের একটা লাল শাড়ি কিনে দিতে পারিস না? তোকে করবো আমি বিয়ে? তোর তো আমাকে বিয়ে করার যোগ্যতাই নাই। কি দুলাভাই, এই শুরু করেন দুলা ভাই, শুরু করেন। আরে সবাই আপনি তো আসবেনই, আপনি আসবেন, খাবেন। আমরা আজকে আসছি, আর কি আসবো না? আমরা খাই, আমরা খাই। ঠিক আছে, ঠিক আছে। আপনার শ্বশুরবাড়িতে। এখানে কি বিয়ে করতে আসছিস নাকি মস্কারি করতে আসছিস, কোনটা? বিয়ের একটা লাল শাড়ি কিনে দিতে পারিস না? তোকে করবো আমি বিয়ে? তোর তো আমাকে বিয়ে করার যোগ্যতাই নাই। কি দুলাভাই, খুব তো বলেছিলেন বিয়ের পর আমার বোনকে রাজরানীর মতো করে রাখবেন। রাজরানী তো দূরের কথা, আর বিয়েতে সামান্য একটা লাল শাড়ি দিতে পারেন নাই, আর আমার বোন নাকি আপনাকে বিয়ে করবে। কি করেছেন? ফুটপাত থেকে একটা গোলাপি রঙের শাড়ি বিয়েতে নিয়ে আসছেন, আর এই শাড়ি পরে কিনা আমরা আমাদের বোনকে আপনার সাথে বিয়ে দিব? কখনোই না। আসলে আপনি তো একটা ছোট লোক, আর কোনো ছোট লোকের সাথে আমরা আমাদের বোনকে বিয়ে দিব না। ওঠ, বিয়েতে একটা লাল শাড়ি দিতে পারিস না, আবার খাবার খাওয়া হবে, তাই না? কোনো খাবার খাওয়া হবে না। দেন বলছি, দেন বলছি, ছাড়েন। কোনো খাওয়া হবে না। এই যে এইখানে একটু মাংস দেন, এইখানে। হ্যাঁ, আপনারা কিন্তু চায়া চায়া নিয়েন। পাইছেন তো, সবাই পাইছেন তো? আচ্ছা, ঠিক আছে। এই উঠে পেলাম। আরে আপনারা কি করতেছেন? এদিকে এদিকে, এই যে হাই রে, এই যে এদিকে, এই যে প্লেট খালি হয়ে রয়েছে, দেন দেন এদিকে দেন। কই গেল? এই যে এদিকে খাবারগুলো দাও ঠিকঠাক মতো। আপনাদের যখন যা লাগে বলবেন, খাবারে কোনো সমস্যা নাই। অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। ছাড়েন। এই বিয়ে সেবা, খাবার নেবেন না। আরে থাম থাম। এই কি হইছে রে মা? কি আবার হবে? বিয়ে করতে আসছে, বিয়ের মধ্যে একটা লাল শাড়ি দিতে পারে না, আবার কিসের বিয়ে এখানে? কিসের বিয়ে মানে? এইখানে লাল শাড়ি দিতে পারেন, খাবার নিয়ে যাবেন, অপমান অপদস্থ করবেন। অবশ্যই নিয়ে যাব। এই থাম থাম। বিয়াই, এইগুলো আমি কি শুনছি? আপনি এত কিছু কেনাকাটা করতে পেরেছেন, সামান্য একটা লাল শাড়ি কিনতে পারেননি? বিয়াই, আমি বাজারে লিস্টিটা দেখা তারপরে লাল শাড়িটা প্রথম কিনছি। এই লাল শাড়িটার কি হইলো আমি তো কিছুই বুঝতেছি না। জামাই, লাল শাড়ি কই? বুঝলাম না কিছু। লাল শাড়ি কিনেছেন মানে তাহলে সেই শাড়িটা কোথায় গেল? শাড়ি আর কই যাইবো? শাড়ি আমি নিজে হাতে বাজার থেকে কিনে লাগেজের মতো ঢুকাইছি। এই শাড়ি আপনাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে। এই এই তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ যে শাড়িটা আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে? তা না কি আমরা চুরি করছি? আমরা চুরি করে সরাইছি। 47,000 টাকা দিয়ে আব্বা শাড়িটা কিনেছে। এই শাড়ি লোভ সামলাইতে পারেন নাই, শাড়িটা সরাই দিছেন। এখন কইতেছেন শাড়ি আমরা আনিনি। চুপ, একদম চুপ। বাজে কথা একদম বলবে না, ছোট লোকের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। এত বড় কথা? এই বিয়ে করতে হইব না, চলেন। আরে যা যা। এটা বিয়ে বাড়ি। আসেন তো। আরে আরে আসেন। আরে শোন, আপনি আসেন। আরে বাবা আব্বা, এটি কোনো কথা হইলো? বাবা মা ঘর ভর্তি মেহমান, এদের মাঝখানে তুই টান দিয়ে কই নিয়ে যাইতাছিস? জামাই বাবাজি, তুমি ওর তাই না হেদিকে নিয়ে কই যাইবা? এইখানে তো মীমাংসাটা করব লাগবে। আব্বা আপনি কোনো কথা কইবেন না। হ্যাঁ, সামান্য একটা লাল শাড়ির জন্য এখানকার মহিলা মানুষের কাছে আমাদের কথা শুনতে হবে? হ্যাঁ, লজ্জা করতেছে আমার হানি থেকে থাকতে। কোনো কথা কইবেন না, চলেন আমার সাথে। আরে এটা কেমন হয়ে যায় না আব্বা? এই হুট করে এখন বিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো, পরে তো মানিজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবো। মানিজ্জত তো এখনই যাইতাছে। এই শাড়ির জন্য যেসব কথাবার্তা বলতেছে ওই মহিলা মানুষ, কেমনে করে যা থাকি? আসেন তো, আসেন। আরে কথা কইবেন না, আসেন। শোনো রে বাবা। আরে চাইলাম পানি, পাইলাম শরবত। এই বিয়ে বাড়িতে লাল শাড়ি নিয়ে যখন একটা বেজাল বাইজে গেছে, তাহলে আমার ঘোড়ার চালটা চালতে হবে। ও হ্যাঁ, দেখি কনে পক্ষের কি অবস্থাটা। মা, আমার মনে হয় বিয়েটা ভেঙে দেওয়া উচিত হয়নি। আপু, এটা তুই কেমন কথা বললি? উচিত হয়নি মানে কি? মা যা করেছে বেশ করেছে, ভালো হয়েছে। যাদের কিনা বিয়েতে একটা লাল শাড়ি দেওয়ার যোগ্যতা নাই, আর তারা আমার বোনকে বিয়ে করে ওই বাড়ির বউ বানিয়ে নিবে, অসম্ভব। এটা কোনোদিনও সম্ভব না। ভালো হয়েছে একদম। ভাবি, জামাইরে দেখলাম টানাটানি করে নিয়ে গেল। কোনো ঝামেলা হয়েছে নাকি? কি আবার হইব? আমার বোনের বিয়েতে তারা একটা লাল শাড়ি দেয় নাই। কি করছে জানেন? ফুটপাত থেকে একটা গোলাপি কালার শাড়ি এই না 150 টাকা দিয়া আমার বুইনের দিছে। ওই শাড়ি পরায় নাকি আমার বুইনের তাগো বাড়ির বউ করে নিব।
আর এই জন্য তাগরে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছি। একেবারে ঠিক কাম করছো মা। যেই লোক নাকি বিয়ের মধ্যে একটা লাল শাড়ি আনতে পারে না, ওইগুলা আবার মানুষ নাকি? একেবারে ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চারা তো অপমান করে দিছ, খুব ভালো কাম করছো। এগুলো এভাবে অপমান করা উচিত। ভাইজান সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো অন্য চিন্তা করতেছি। বাড়ি ভর্তি এতটা মেহমান, মেহমানের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল, সবাই তার ভালো চোখে দেখবো না, সবাই হয়তো আঙ্গুল তুলে খারাপ কিছুটাই ভাববো। এখন মেয়েটার নিয়ে আমি কি করবো, আমি মাথায় কাজ করতে পারতাছি না, কি দিয়ে কি করবো আমি বুঝতে পারতাছি না। ভাইজান যে কোনো একটা বুদ্ধি দাও। ভাবি, মানুষের কথা এগুলা খানিয়ে নিবেন না। মাইয়ারে বিয়া এক সপ্তাহের ভিতরে দিব, ওইটা কোনো চিন্তার কারণ নাই। আর এই বাড়িটা যদি মাইয়ারে বিয়া দিতেন, মাইয়াটা জীবনটা নষ্ট যেত। এইগুলা হয়েছে গা একবারে খারাপ লোক। যে লোকে নাকি একটা বিয়ের মধ্যে লাল শাড়ি দিতে পারে না, তোমার তো আর কোনো খারাপ আছে নাকি? একবার ঠিক কাম রই মামুনি করে দিয়েছে। এগুলা যে গেটের দূরে যেতে পারি না করছো। কাকা আপনি একদম ঠিক কথাই কইছেন। প্রয়োজন পড়লে আমার বুইনেরে অন্য কোনো পোলার লাগে বিয়া দেবো, তবুও অগমতো ফকিন্নিগো লাগে না। আচ্ছা মা, তুমি একটু থামো। আর ভাবি, বিয়া নিয়ে কোনো চিন্তা করেন না। আর এগুলা সব গেছে তো, আরো আছে কিছু। আর তো তাকে এগুলো গেটের দূরে বাইর করে যায়, বুঝছেন? সবচেয়ে ভালো হইব। না ভাই, এই জায়গার মধ্যে আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়িয়ে না থেকে ওইদিকে বসে কথা বলি। এই, চাটা নিয়ে আয়। চল। ভাবি, আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে। আমাকে মেয়েটার যে জায়গায় বিয়ে দিতে চাইছিলেন না, ওই মেয়েটার লাইফটা একবারে নষ্ট হয়ে যেত। আর এই ছেলের সম্বন্ধে আমি সব কিছুই জানি। এই ছেলে গাঁজা খায়, মদ খায়, আর সারাদিন তাসের জোয়া নিয়ে বসে থাকে। ও আবার তো ঘুরে ওরা আসবে, আসলে পরে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবেন। বিয়ে এখনো দিয়েন না। বিয়াই, আমি কই কি, যা হওয়ার হয়ে গেছে, এটা একটা ভুল বুঝাবুঝি, মানে মিস্টেক হয়ে গেছে গা। লাল শাড়িটা আমি কিনে আনছিলাম, আমরা যেহেতু লাল শাড়িটা পাইতেছি না, আপনি এক কাজ করেন, আপনার এই মাইয়ারে বাড়িতে নিয়ে আপনি সাজায় গোজায় দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে নিয়ে আপনার এই মাইয়ারে আমি 10টা লাল শাড়ি দিয়া এরপরে সাজায় রাখবো। আমার তো আত্মীয় স্বজন আমি নিয়ে আইছি, এখন আপনি যান, আমি এই আত্মীয় স্বজনের নিয়ে বউটা নিয়ে বাড়িতে যাই। আপনার কথা শেষ হয়েছে? আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এক্ষুনি এখান থেকে বিদায় হয়ে যাবেন। আর আপনার মেহমানের কথা বলছেন না, আপনার মেহমানের কিন্তু কোনো দিক দিয়ে আমি কমতি রাখিনি। খাওয়ানোর পরে সব দিতে আমি দিয়েছি। বেহের মতো এখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি এখান থেকে চলে যান। যান বলছি। বিয়াই, আপনি রাগ করেন না, সবারই তো একটা মান সম্মান আছে। আমার কত আত্মীয় স্বজন আমি নিয়ে আইছি, এখন যদি নাকি আমি এইখান থেকে বউটা না নিয়ে বাড়িতে যাই, তবে আমার মান সম্মান কিচ্ছুই থাকবো না। বিয়াই না, আপনি রাগ করেন না, আপনার আমি অনুরোধ করে কইতেছি। আরে আপনার মায়া যদি নাকি আমার ছেলের কাছে আজকে বিয়া না দেন, ফেরত দিয়া দেন, আপনার এই মায়েরও তো বিয়া দেওয়া লাগবো। আপনারও তো আত্মীয় স্বজন আইছে, তখন এটা নিয়ে অনেক কথা হইব। বিয়াই, আপনি আপনি মন খারাপ করেন না, আপনি আমার কথা বুঝতে চেষ্টা করেন। বিয়াই শুনেন, আমার মেয়ের চিন্তা আপনার করতে হবে না। আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দিব না দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এক্ষুনি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। আরে বিয়াই, যাওয়া তো যাইব, কিন্তু মান সম্মানটার দিকে একবার তাকাইবেন না আপনি? আপনি যদি আমার মান সম্মানের কথা ভাবতেন তাহলে সামান্য একটা লাল শাড়ি আনতে আপনি এত বড় একটা ভুল করতেন না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যান বলছি। আমি কথা দিতেছি বিয়াই, লাল শাড়ি একটা না, আমি 10টা লাল শাড়ি দিব আজকে গিয়া। এরপরে আপনার মেয়েটা বাড়িতে উঠানোর সাথে সাথে এই জামাইরে পাঠাই দিব লাল শাড়ি বাজার থেকে কিনা। তো 47,000 টাকা দিয়ে তো শাড়িটা কিনছিলাম, আমি দরকার হইলে আরো 47,000 টাকার সাথে দিয়ে দিব। আপনি এখান থেকে যাবেন না আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। যান বলছি। না বিয়াইন, গার ধাক্কা দিয়ে বার করতে হইব না। তবে বিয়াইন, আপনার আমি একটা কথা বইলা যাইতাছি, আমার পোলারে কালকার মধ্যে আমি বিয়া করাই, আর এরপরে বউ নিয়ে ঘরে যাইব। এই চল। ভাবি, বিয়াটা ফাইন গেছেন, খুব ভালো কাম করছেন। এ নিয়ে আপনার কোনো টেনশন করবেন না, আমরা তো ভাবি আছি। রিপন ভাই, সে অপেক্ষায় তো আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি একটু ভিতর থেকে আসি। এরম অপমান হব যদি জানতাম তাইলে আমি কোনোদিনও বিয়ের কথা বলতাম না, আমি রাজি হইতাম না বিয়ে করতে।
কি হইল এটা? সে কালু কই? বিয়ার এই জীবন আমার হইব না। কালুর বাচ্চা কালু, সব কিছু করছে ওই কালুর বাচ্চা কালু। আব্বা, তোমার ওই জামাইরে যদি আমি পাই না, জ্যান্ত কবর দেয়া দিমু। আজকে সামান্য একটা লাল শাড়ির লোভ সামলাইতে পারে নাই, সেইটা বিক্রি করে সে গাঞ্জা খাইছে, মদ খাইছে, তারে সারাদিন বিয়া বাড়িতে দেখি নাই। আজকে এলাকার মানুষে আমারে দেখে হাসাহাসি করতেছে, বলতেছে যে পোলার নিশ্চয়ই কোনো দোষ আছে। খবরদার ভাইজান, কথায় কথায় কিন্তু কালুর দোষ দিবেন না, কালুর দোষ দিবেন না। হ্যাঁ, কালু যা মনে হয় তাই করুক, ওইটা বড় কথা না। কথা হলো এই যে 47,000 টাকা দামের শাড়ি, এই শাড়িটা দেখে ওই বাড়ির লোকজন লোভ সামলাইতে পারে নাই, ওরা চুরি করে বিক্রি করে দিছে। আর অযথাই শুধু আপনি কালুর দোষ দেন। কালুর দোষ দিলে কিন্তু আমার একটা ইমোশনে হিট লাগে। কালু করে না, তাহলে করছেটা কি? ওই বাড়ির লোক ফকিন্নি না? আমি সব কিছু খোঁজ খবর নিছি, মেয়ের মা থেকে শুরু করে তাদের 14 গোষ্ঠী সবার টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। আমরা যাওয়ার লগে লগে কিন্তু খাবার দাবার সব কিছুই করছে, আর সামান্য একটা শাড়ি নিয়ে তারা বিয়ে ভাঙ্গা দিব? আমার মনে হচ্ছে কি জানেন, ওই মেয়ে আপনারে ভালোবাসে না, ওই মেয়ের অন্য জায়গায় ইটিস পিটিস চলতেছে, এই জন্যই শাড়িটা চুরি করে বিক্রি করে দিছে। এখন দোষটা পাচ্ছে আমাকে, যাতে বিয়েটা ভেঙে যায়। খবরদার, আমি এই কথা বিশ্বাস করি না। এই মান সম্মান কি খেলে তোকে গেছে? হ্যাঁ, আমার যায় নাই? আমি কতগুলো আত্মীয় স্বজনরা দাওয়াত দিছি, আমার বন্ধু বান্ধবরা দাওয়াত দিছি, অফিসের যে স্টাফ আইছে তারা সবাই এই ঘটনাটা দেখা গেছে। আমার মান সম্মান রয়েছে। আমি গরুর টাকা দিয়েছি কসাই রে, বাবুর্চি রেডি করে দিয়েছি। আমার হাজার হাজার মানুষ আইব কালকা, আর সেই বিয়া বাইকা গেছে, আমার মান সম্মান যায় নাই? এই যে ধর, এটা মাথায় দিয়া পাঞ্জাবি পরা তুই থাকবি। আমি করিম ঘটকের কাছে যাইতাছি, আজকের মধ্যে না হয় কালকের মধ্যে পাত্রী জোগাড় কইরা তারপর তোর আমি বিয়া করবো। যাবাই ওর ঘরে নিয়ে যাও। আচ্ছা আব্বা। আব্বা, আমি ওই মেয়েরে ভালোবাসছি, ওই মেয়েরই আমার পছন্দ, ওরে ছাড়া আমি কাউরে বিয়া করুম না। প্রয়োজনে আমি আইবুড়ো হয়ে সারা জীবন ঘরের মধ্যে থাইকা যাব। শোন, বেশি কথা কইস না। যেই মেয়ের তুই ভালোবাসছস সেই মেয়েরে বিয়া করানো লাগবে এমন কোনো কথা নাই। মেয়ের মা যখন একটা লাল শাড়ি লেগে বিয়েটা ভাঙ্গা দিছে, আমি সেই মেয়েরে বিয়া করাবো না। আমি ভালো একটা মেয়ারে দেখা তোর বিয়া করাবো। যাবাই ঘরে লয়ে যাও। আচ্ছা আব্বা, আপনি যান, আমি যাইতাছি। কোনো চিন্তা করবেন না। কি চিন্তা করুম না? কোনো চিন্তা নাই। আমার একখানি কথা, সাপ কথা, আব্বা যতই মেয়া দেখুক, আমি বিয়ার আসরে যামু না, বিয়া করুম না। বিয়া যদি করতে হয় তাহলে ওই মেয়ারে করুম, নাহলে আর কাউরে বিয়া করুম না আমি। ইস রে, পাগল হয়ে গেছেন আপনি। ওই মেয়েরা আপনি বিয়ে করবেন, আপনার কি একটু মনে হচ্ছে না, একটু বিবেকে বাধা দিচ্ছে না? ওই মেয়েরা যেভাবে চটাং করে কথা কয়ে আমাকে মান সম্মান ডুবাই দিল, অপমান করলো, অপদস্থ করলো, তারপরে ওই মেয়েরা আপনি বিয়ে করতে চাচ্ছেন? আর আব্বা যেহেতু গিয়েছে, একটা বিয়ের ব্যবস্থা করে আসবে, ওই মেয়ের সাথে সুন্দর একটা মেয়ে নিয়ে আসবে আপনার জন্য। চলেন ঘরে চলেন। ভাবি, টেনশনের কি আছে? একবার মন মরা হয়ে বইয়ে রয়েছেন, মাইয়ার কি বিয়ে হবে না? আরে আমি থাকতে আপনার মাইয়ার বিয়ের কোনো চিন্তাই করেন না। এই ধরুন, ছেলে আমার কাছে আছে, ছেলে নিয়ে কোনো টেনশন করেন না। ছেলে আছে মানে? হ্যাঁ, আপনি তো বলেন আমি কাল কি আপনার সামনে পাহাড়ের মতো একটা ছেলে কারো করাই। বুঝলাম না কিছু। আজকে আমার মায়ের বিয়ে ভেঙে গেছে, কিন্তু আপনি কইতেছেন কালকে আমার মায়ের বিয়ে হইব, কিন্তু ছেলে পাবো কই? ভাবি, ফুলা তো না যেমন আগুনের একটা গুলা, 10 গ্রামের মধ্যে এমন ফুলার একটাও নাই। আপনি যদি বলেন ভাবি, তাহলে আপনার সামনে একবারে হাজির। হাজির তো করবেন। এই যে আপনারা কইতেছি, ছেলেটা কে? ছেলেটার বাড়ি কই? ছেলের বাবার নাম কি? ছেলের নাম কি? আপনি তো কিছুই কইতেছেন না। আপনি সবকিছু আমার বুঝাইয়া কোন। ভাবি, নাম কইতে হইব কে? আপনি কিভাবে আমার প্রতি বিশ্বাস নাই? আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আপনি একবার টেনশন করেন না, খালি একবার বলেন, আমি সব কিছু ভাবি রেডি করে রাখছি। আহা ভাইজান, আপনি এটা কেমন কথা কন? আপনার আমি কেন বিশ্বাস করুম না? আপনি তো আমগো নিজে গো লোক। আপনার যদি বিশ্বাস নাই করতাম, তাহলে কি আপনার আমগো কাজের মধ্যে রাখতাম না। এখন আপনি কোন ছেলেটা কেডা? আরে ভাবি, ফুলা এমন কেউ না, ফুলাটা হচ্ছে ভাবি আমারই ফুলা রাজীব। কি বললেন? আপনার ছেলে রাজীব? আপনার ছেলে রাজীবের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব? আপনার সাহস তো কম না। আপনি কোন সাহসে কথা বললেন? আপনার ছেলে যে ভালো তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর আপনার ছেলে যে খারাপ সেটার অহরহ প্রমাণ আছে। নেশা, কত প্রকার নেশা, সব ধরনের নেশা আপনার ছেলে করে, আর সেই ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব? কখনোই না, কখনোই না। প্রয়োজন হলে আমি আমার মেয়েকে একটা রিকশাওয়ালার কাছে বিয়ে দেব, তাও আপনার মতো ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। ভালোই এখান থেকে যাবেন, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করব?
ভাবি কি আমাকে অপমান করলেন? বড়ই গাছ থাকলে সবাই জাকি দিবে। আর আপনার মাইয়া আছে আর আমার ছেলে আছে, তাই আমি প্রস্তাব দিলাম, সেজন্য আপনাকে আমাকে অপমান করলেন। এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবি, যা বলছি। হিসাবটা মিলেই নিব। এক গাঞ্জাখুর বিদায় করছি, আর এক বাবাখুরের বাবাই হাজির। মহিলা মানুষের হাতের তাপ্পর খায়া আমি সহ্য করে রয়েছি। আমার তো মনে চাইতেছে এই মহিলার একবারে টাইনা সিরা খাইয়া ফেলাই। সুজন, জি উস্তাদ। কি করতে কস, কোনো বুদ্ধি ব্যবস্থা কর। উস্তাদ, এমনি আপনার মাথা গরম, আমার কাছে যে খবর আছে, আর ওই খবর শুনলে তো আপনার মাথা কাইটা বরফ কলিনে দিতে হইব। আরে বেটা, কি কবি খুইলা ক, আমার মাথা কোন তো প্রচুর গরম, মালা করে বরফ দে। উস্তাদ, শুনে আইলাম ওই সিমরিন নাকি কালকে সকালে বিয়ে হয়ে যেতেছে। কি? ওই মাইয়ারে বিয়া দিয়ে দিব আমারে না জিগায়া? এত বড় সাহস ওর মাইয়ার! আর আমার ফুলারে একা একা ঘুরবো পাগলের মতন? আমি কি ছায়া ছায়া দেহুম? ওই মাইয়া কেমনে শান্তিতে থাকে, কিভাবে গড় করে, ওইটা আমি দেখে দিব, ওইটা আমি দেখে দিব। শুধু আমার মাথা বরফ দে। উস্তাদ, উস্তাদ ঠান্ডা হন উস্তাদ। হ্যাঁ, বুদ্ধি বের কর, কি করা যায়। কি ব্যাপার, আপনি এখানে শুয়ে পড়লেন যে? অন্য রুমে যান। দেখুন, আমি জানি আপনি জিদ করে আপনার বিয়েটা ভেঙে দিয়েছেন, আর আপনার ফ্যামিলির চাপে পড়ে আপনি আমাকে বিয়ে করেছেন। আজকে যেহেতু আমাদের ফুলসজ্জা, আর এই ফুলসজ্জার রাতে আমি আপনাকে মিথ্যে বলবো না। আপনি যেমন একটা ছেলেকে ভালোবাসতেন, আমিও একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসা মানুষটা আমার সাথে বেইমানি করেছে। যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যাকে নিয়ে আমার পুরো পৃথিবীটা ছিল, সে আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। তাই আমিও জেদের বসে আপনাকে বিয়ে করেছি। আপনি যতটুকু জানেন, আমার জেদের কারণে আমি আমার আগের বিয়েটা ভেঙে দিয়েছি, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে, যে কারণটা হয়তো বা আপনি জানেন না, কিন্তু আপনার জানার দরকার। যেহেতু আপনি আমাকে বিয়ে করেছেন, আমার উপর আপনার একটা অধিকার আছে, কিন্তু সে অধিকার আপনি কখনোই পাবেন না। কারণ আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল, তাকে আমি এখনো ভালোবাসি। তাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, সারাটা জীবন একসাথে থাকতে চেয়েছিলাম, সুখের সংসার করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু সে আমার সাথে যেটা করেছে না, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আপনিই বলুন, যে মানুষটা একটা মানুষকে ভালোবাসে, সে কি তার জন্য কোনো কিছু আনতে ভুলে যাবে? বিয়ের লাল শাড়ি, যেটা আনতে উনি ভুলে গিয়েছে। আমার বিয়েতে সে আমাকে ফুটপাতের একটা শাড়ি দিয়েছে। বিয়ের দিন যে এমন একটা শাড়ি দিতে পারে, সে ভবিষ্যতে আমার কতটুকু টেক কেয়ার করবে আপনিই বলুন। তাই জিদের বশে আমি বিয়েটা ভেঙে দিয়েছি। তবে হ্যাঁ, ভালো আমি এখনো তাকেই বাসি, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না।
তাই আপনি আমার কাছে এমন কোনো কিছু দাবি করবেন না যেটা আমি পালন করতে পারবো না। আমি আপনার উপর কোনো জোর করব না, কারণ আমি ভালো করেই জানি জোর করে কখনো মানুষের মন পাওয়া যায় না, আর ভালোবাসাও পাওয়া যায় না। কিন্তু আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি কি রাখবেন? যদি রাখার মতো হয় তবে রাখবো, আর যদি না হয় তাহলে আমার পক্ষে সম্ভব না। দেখুন, আমার মা বাবা খুব শখ করে আপনাকে এবারে বউ করে নিয়ে এসছে। আমি চাই না আমার বাবা মা কষ্ট পাক, তারা কখনো জানতে পারুক যে আমরা স্বামী স্ত্রী, বাট আমাদের মধ্যে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে না, এটা জেনে তারা কষ্ট পাক। আমি আপনাকে অনুরোধ করছি, শুধু আপনি কাউকে বুঝতে দেবেন না যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আপনিও আলাদা থাকবেন, আমিও আলাদা থাকব, শুধু আমার সাথে স্ত্রীর অভিনয়টা করে যাবেন, সবাই বুঝতে পারে আমরা স্বামী স্ত্রী, আমার বাবা মা যেন কখনো কষ্ট না পায়। অবশ্যই তাদের সামনে অভিনয় না করলে তারাও কষ্ট পাবে, আর যখন আমার মা বাবা জানবে আপনাকে আমি স্বামীর অধিকার দেইনি, তখন তারাও কষ্ট পাবে। তাই আমি চাই না কারো মনে কষ্ট দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমাচ্ছি। এ কি, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? আরে রুম আপনার, বিছানা আপনার, আপনি কেন পাশের রুমে যাবেন? সমস্যা হলে বলেন, আমি নিজেই চলে যাচ্ছি। না না, সেটা সম্ভব না। আপনি এই বাড়িতে নতুন মানুষ, নতুন অতিথি। এখন আপনি যদি পাশের রুমে যেয়ে ঘুমান, বিষয়টা খারাপ দেখাবে। আর তাছাড়া এই বাড়িতে আমার তো অনেক দিনের অভ্যাস, যে কোনো জায়গায় আমি ঘুমিয়ে যেতে পারবো। দেখুন, এখন যদি আপনি এই সময়টাতে পাশের রুমে গিয়ে ঘুমান, হঠাৎ করে যদি কারোর চোখে পড়ে, তারা কি ভাববে একবার? আজকে আপনাকে কিছু কথা বলবো, কিছু মনে করবেন না। আজকে আপনি যেখানে লাল শাড়ি পরে বসে আছেন, গতকালকে ঠিক আপনার জায়গায় অন্য কারো বসার কথা ছিল। আমি ভার্সিটিতে একটা মেয়ের সাথে সম্পর্ক করি, মানে তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। শুধুমাত্র একটা লাল শাড়ির কারণে গতকাল সে বিয়েটা ভেঙে যায়। হঠাৎ করেই বাবা সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিবে। আমি আসলে এই বিয়েটা করতে চাইনি। শুধুমাত্র আমার পরিবারের মানুষ, এই সমাজের মানুষ আর আমার বাবাকে কষ্ট দিব না বলেই আপনাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি। আসলে আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, খুব চাইতাম। আজকে চাইলে পারতাম আপনাকে এই কথাটা লোকাতে, কিন্তু দুদিন পর তো এই কথাটা আপনি জানতেনই। সে কারণেই এখন বলে দিলাম। আমার কথায় প্লিজ কিছু মনে করবেন না। আমিও আজকে কোনো কিছু লুকাবো না। এই যে আজকে যেমন আপনি বর্ষে যে আমার পাশে আসছেন, ঠিক এইভাবেই অন্য কেউ একজনের বর্ষে যে আমার পাশে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্যের কি নিয়তি জানেন? যাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সেই মানুষটা আমাকে রেখে অন্য নারীতে আসক্ত ছিল। তার এই আচরণ
মেনে নিতে না পেরে তার প্রতি একরাশ অভিমান, ঘৃণা আর জেদের বশে আপনাকে আমার বিয়ে করা। তাছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমিও আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। মা বাবার মুখের দিকে তাকিয়েই আর সেই মানুষটার উপরে অভিমান করেই আপনাকে আমার স্বামী হিসাবে আমার পাশে মেনে নিতে হয়েছে। নিয়তির কি খেলা, তাই না? আজকে আপনার পাশে যে মানুষটা বসে থাকার কথা, সেই মানুষটা বসে নেই, কিন্তু যে মানুষটাকে আপনি কখনো আশাই করেননি সেই মানুষটা বসে আছে। একটা অনুরোধ রইল, আজকে আপনার সাথে আমার যে কথাগুলো হয়েছে, প্লিজ আমার বাবা বা এই পরিবারের কাউকে আপনি এটা বলবেন না। যতদিন আপনি বাড়িতে আছেন বা আমি আপনার সামনে আছি, আমরা দুজন স্বামী স্ত্রীর পরিচয়ে থাকব। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে গল্পের পিছনেও যে কত গল্প থাকে, আজকে আপনার সাথে কথা না বললে বুঝতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। কারণ আপনি ঠিক যেমনটা চান আপনার মা বাবা যেন কষ্ট না পায়, আমিও চাই আমার মা বাবা যেন কষ্ট না পাক। যাই হোক, আপনি ঘুমিয়ে যান, রাত অনেক। আমি যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কি ব্যাপার, বাসা থেকে ঘুরতে বের হবে বলে নিয়ে এলে, এখন হেঁটেই যাচ্ছ, অথচ কোনো কথাই বলতেছো না। নাকি আমাকে নিয়ে তোমার ঘুরতে বের হয়ে কষ্ট হইতেছে? কেমন আছো শেফা? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। শেফা, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ মিম। মিম আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়তাম। ও শেফা। কি ব্যাপার সূর্য, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। রমেল, তোমাকে যে আমার ক্লাসমেট সূর্যর কথা বলছিলাম, ওই সেই সূর্য। ও আচ্ছা। শেফা, দেখেছো ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে তোমার পাশে থাকার কথা ছিল আমার, আর মিমের পাশে থাকার কথা ছিল সূর্যের, কিন্তু আজকে আমার পাশে মিম আর তোমার পাশে দাঁড়িয়ে আছে সূর্য। ভালো কথা। তোমার বিবাহিত জীবন কেমন চলছে? এই তো খুব ভালো, তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই। তোমার কেমন চলছে? আল্লাহর রহমতে ভালোই চলছে। আচ্ছা, যাই হোক, আমি মনে হয় তোমাদেরকে দেরি করিয়ে ফেললাম, চলো। কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো যে? রোমেলের কথা মনে পড়ছে? না, এমনিতেই মন খারাপ। জানি, পুরনো প্রেম, তা আবার দীর্ঘ অনেক দিন পর হঠাৎ সামনে দেখা, মনে পড়াটাই স্বাভাবিক। তুমি কি তোমার মনের কথা বললে, নাকি আমাকে খোঁচা মারলে? তোমারও তো অনেক দিন পরে মিমের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, অস্বীকার করছি না, একদিন ওই বেঈমানটাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি তো বিয়েতেই ভেঙে দিয়েছো। দেখো, আমি আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে বিয়েটা ভেঙে দিয়েছিলাম। ভেবেছিলাম
সে মনে হয় আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু পরে জানতে পারলাম সে আমার সাথে প্রতারণা করেনি। সে আমার জন্য ঠিকই বিয়ের শাড়ি কিনেছিল, লাল বেনারসি, কিন্তু সেটা কেউ চুরি করেছিল। আমার আর লাল শাড়ি পরা হলো না, তাকেও বিয়ে করা হলো না। আমার অনেক স্বপ্ন ছিল, আমাদের বিয়ে হবে, বাসর হবে, সারাটা জীবন একসাথে থাকবো। সে স্বপ্ন আর কখনোই পূর্ণ হবে না। ভালো আছো? এটাকে কেমন ভালো থাকা বলে? না ভালো আছো তুমি, না ভালো আছি আমি। তুমি যার জন্য আমাকে আজ অবধি বাসরটাই করতে দিলে না, কিন্তু দেখো সে দিব্যি মহাসুখী আছে, তার স্ত্রীকে নিয়ে সংসার করছে। তুমি যার অপেক্ষা করছো সেটা তোমার অপেক্ষা করছে না। তুমি প্রতিনিয়ত আমাকে ঠকাচ্ছ। শুধু কি আমাকে ঠকাচ্ছ, নিজে কি ঠকছো না? থাক, আপনি আমার কাটা গায়ে আর নুনের ছিটা দেবেন না। না, মোটেও আমি তোমার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছি না। সত্যি কথা বলতে কি জানো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সবাই জানে আমরা সংসার করছি। আমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমাদের দুজনের বাইরে কিন্তু কেউ জানছে না। লোকসম্মুখে আমরা প্রতিনিয়ত স্বামী স্ত্রী অভিনয় করছি, কিন্তু আমি পাচ্ছি না আমার স্ত্রীর অধিকার। তুমি কেন আমাকে দূরে সরিয়ে রেখেছো? কেন আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করছো? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমরা কি আমাদের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবতে পারি না, একবার চিন্তা করতে পারি না? আমি তোকে ভুলে গেছি, তাহলে তুমি কেন পারছো না? থামুন, দয়া করে আপনি এখন একটু থামুন। রোমেলের বিষয়ে কথা বলার জন্য এখন পর্যন্ত আমি আপনাকে কোনো অধিকার দেইনি। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, তুমি যেহেতু একাই থাকতে চাচ্ছ, একাই থাকো, আমি আসছি। কি ব্যাপার, হঠাৎ করে চুপচাপ হয়ে বসে পড়লে যে? না, এমনিতেই অনেকটা পথ হাঁটলাম তো, এই জন্য। অনেকটা পথ হাঁটাহাঁটি করছো এই জন্য, নাকি তোমার প্রাক্তনকে দেখে, মানে শেফাকে দেখে মন খারাপ হয়ে গেছে, কোনটা? না, তেমন কিছু না। সত্যি কথা বলতে কি জানো, আমি আশা করিনি এই মানুষটার সামনে আমি দাঁড়াবো। আমার না হয় মন খারাপ হয়েছে, তুমিও তো আজকে তোমার মানুষটাকেও দেখেছো। সত্যি কথা বলো তো, তোমার কি একটু উপলব্ধি হয়নি? তোমার কি একটুও খারাপ লাগেনি? লেগেছিল, তোমার মতোই, তোমার মতো না হলেও কিছুটা হলেও লেগেছিল। এখন লাগছে না, কারণ সব ভালো লাগা, সব খারাপ লাগা মনের মধ্যে পুষে রাখতে নেই। কিছু কিছু সময় খারাপ লাগাগুলোকে সুখের আড়ালে ঢেকে রাখতে হয়। আজকের পর থেকে আর কোনোদিনও তুমি দেখবে না যে আমি মন খারাপ করে বসে আছি। আসলে হয় কি, অনেক স্মৃতি, অনেক কথা মনের অজান্তেই মনের মাঝে চলে আসে, চাইলেই ভুলে থাকা যায় না। আমি জানি,
আর সেই অনেক না জানা কথা, মায়ায় জড়ানো স্মৃতিগুলোর জন্যই তুমি এতটা দিন ধরে আমাকে তোমার পাশ থেকে দূরে সরিয়ে রাখছো। তোমার ধরা ছোঁয়ার নাগালের বাইরে করে দিছো আমাকে। হয়তো তুমি শেফাকে ভুলতে পারো না এখনো, তাকে এখনো মনে রাখছো, এখনো তার প্রতি তুমি মায়ায় জড়ায় আছো। কিন্তু দেখো, ওই মেয়েটা কিন্তু তার স্বামীকে নিয়ে দিব্যি ভালো আছে, সুখে সংসার করতেছে। তাদের মধ্যে কিন্তু চুল পরিমাণেরও খামতি লুকিয়ে নেই। অথচ তুমি সেই মেয়েটার জন্যই আমাকে নিরাশ করে যাচ্ছ দিনের পর দিন। তোমার কি কখনো মনে হয়নি একবারের জন্য যে তুমি যেটা করতেছো আমার সাথে, এটা আমার দিক থেকে অন্যায়, আমি তোমার কাছে নিরাশ হইতেছি? যাক, আমিও আর তোমাকে কখনো আমার অধিকার, আমার চাওয়া পাওয়া নিয়ে কিছু বলবো না। আমি চাই তুমি ভালো থাকো, সেটা যেভাবেই হোক। ঠিক আছে, সময় মতো আমি পৌঁছাবো নি। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, কি রে মা, কি হয়েছে তোর? আরে বমি করতেছিস কেন? কি হলো তোর? হ্যাঁ, খারাপ লাগতেছে? জামাই বাবাজি, শ্যামা কেমন করে বমি করতেছে? কি হয়েছে? আমি তো তা কইতে পারবো না, তুমি এক কাজ করো, ওরা তাড়াতাড়ি নিয়ে চলো হাসপাতালে। আরে না মা, হাসপাতাল নিতে হবে না। হয়তো বা ফুড পয়জন হয়েছে, গ্যাস্ট্রিক প্রবলেম করেছে হয়তো। মা, ঘরে ওষুধ আছে, খেলেই ঠিক হয়ে যাবে। কি কইতাছো তুমি? ঘরের মধ্যে ওষুধ আছে, এইগুলা খাইবা আমার মায়ায়? না, ওই পুরান ওষুধ আমার মায়ের খাওয়া লাগবো না। হাসপাতালে নিয়ে যাবো, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করবো, ডাক্তারে যে ওষুধগুলো দিব সেই ওষুধ আমার মায়ে খাইবো। তাড়াতাড়ি ধরো আমার মায়ের। আম্মা, ঘরের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, আমার তেমন কিছু হয়নি। তুই চুপ কর তো, কিচ্ছু ঠিক হইব না। কি হইলো, এখনো দাঁড়ায় থাকবা? ধরো। মা, বললাম তো, হয়তো বা ফুড পয়জন করেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ও আবার খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সকালের খাবার রাতে খায়, রাতে খাবার বিকালে খায়। শুনো জামাই বাবাজি, আমি তোমার কোনো কথাই শুনবো না। ধরো না, আরে ধরো, তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব। ওঠ মা, ওঠ ওঠ ওঠ। আস্তে আস্তে, সাবধানে। বৌমা, বৌমা তোমার কি হয়েছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? আব্বা, দুপুরে খাবার পর থেকে কেমন যেন পেটের মধ্যে ব্যথা ব্যথা করতেছে, আর মাথা ঘুরাইতেছে, বমিও হইতেছে। রুবেল কই? রুবেল করে না? রুবেল, রুবেল, তাড়াতাড়ি আয় তো দেখি। এই বৌমার পেটে বলে ব্যথা করতেছে, বৌমা খেলে জানি বমি করতেছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? বমি কেন করতেছো? দুপুরে খাওয়ার পর থেকে কেমন জানি পেটের মধ্যে ব্যথা করতেছিল, এখন দেখতেছি আবার বমিও হইতেছে। ভাত খাইছে না, মনে গ্যাস বাড়ছে। অন টাইমে খাইলে তো গ্যাস বাড়বই। আব্বা, আমি কাজ করি, ওই সামনে ফার্মেসি থেকে ওই গ্যাসের ট্যাবলেট আর বমির ওষুধ আইনা দিই, খাইলে ঠিক হয়ে যাবে না। এই তুই কি ডাক্তার নাকি? হ্যাঁ, তুই যে কইতাছস বলে বমির ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইলেই ভালো হয়ে যাইব গা? হ্যাঁ, এই অক্ষণ এই বৌমারে লইয়া ওই হাসপাতালে যা। বৌমার মানে কি বলে আবার পেট ব্যথাও করতেছে। দাঁড়াই রইছস কে? রাস্তা কে? আব্বা, আপনার ছেলেই ওষুধ নিয়ে আসুক, উনি ওষুধ আনলে ওইটা খাইলেই ঠিক হয়ে যাবে হয়তো। আব্বা, তুমি শুধু শুধু উত্তেজিত হইতাছো। আমি কেন তারে ডাক্তারের কাছে নিয়ে যাব? সামান্য পেট ব্যথা করতেছে, বমি করতেছে, এতে তার কোনো কিছু হয়ে যায় নাই। আচ্ছা, তুমি ওই মাথা উত্তেজিত হও না, আমি ওষুধ আনতেছি, আমার পরে ভরসা রাখো। ওষুধ খাইলেই তোমার বৌমা ভালো হয়ে যাবে, আমি বইলা দিতাছি। এই তোর কি বয়স আমাতে বেশি হয়ে গেছে? আমাতে বেশি বুঝস? তুই যে আমারে জ্ঞান দিতেছস? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটা কর। অক্ষণ তুই বৌমার হাসপাতালে নিয়ে যা, এইখানে যদি রাইখা ওষুধ খাওয়াত এরপর হয়তো আরো বাড়তে পারে। বুঝছি, আমি যতই বলি তুমি আমার কথা বিশ্বাস করবা না। যার ডাক্তার দেখানোর কথা তারে ডাক্তারের কাছে নিয়ে যেতে। এবার খুশি হইছো? হাসো। হ্যাঁ, লয়ে যা, যা। এই ওঠো,
চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো ওঠো ওঠো। ঠিকঠাক মতন যাইস। আচ্ছা আব্বা। হারামজাদারা পাঠাইলাম বুঝো, কোনো হারামজাদা আসছে না, অসহ্য হচ্ছে না। কিছু করে হারামজাদা, বুঝতেছি না কিছু। উস্তাদ উস্তাদ কাম তো হয়ে গেছে। ওষুধ ঠিক মতো খাওয়াইতে পারছস? আরে পারছি মানে, বমি করতে করতে দুইটা হসপিটাল, তারপর তারপর আর কি বমি করতে করতে বাসায় ফেলছে। ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক মতো করতে পারছিলে? উস্তাদ যে কি বলেন, আর ডাক্তারের তো টাকা দিয়ে আগে হাতে এনে ফেলছি, তাই ডায়রিয়ার জায়গায় গর্ভবতীর প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছে উস্তাদ। আচ্ছা উস্তাদ একটা কথা কোন তো, আপনি ডায়রিয়ার জায়গায় গর্ভবতী কেন বানাইলেন? আরে বেটা, এখানে তো একটা খেলা। 3 মাসের গর্ভবতী 2 মাস হয়েছে বিয়া করছে, এবারে তো খেলা জমবে উস্তাদ। রুবেল, ডাক্তার কি কইলো? আব্বা ডাক্তার কইলো সমস্যা নাই, ঠিক হয়ে যাইব। কি জানি কি খুশির সংবাদ এটার মধ্যে লেখা আছে, দেখো। কি ব্যাপার, রিপোর্ট দেখে হাসতেছো কেন? রুবেল, না হিসা কি পারি নাকি? এই ফাইলের মধ্যে যেই সুসংবাদ, মানে আমাদের এই বংশের মধ্যে নতুন অতিথি আসতেছে। আরে তুই বাবা হবি, আমি দাদা হবো, আর বৌমা মা হইব। এই সুসংবাদটা আমি এই গ্রামের সবাইরে জানাই দিব। না মানে আব্বা এই মুহূর্তে আমি। আরে বোকা, তুই এই মুহূর্তে বাচ্চা নিতে চাইছস না, সেইটাই তো। আরে বাচ্চাটা তো তোর আর ইচ্ছায় হইতেছে না, এটা হইছে আল্লাহর দান। ইচ্ছা করলে এটা পাওয়া যায় না, আল্লাহ যখন দিতেছে আমগো এটা সুসংবাদ, খুশি সংবাদ। আমি তুই সেই দাদু বাইরে নিয়া কত ঘোরাঘুরি করবো, হাসাহাসি করবো, আনন্দ করবো, ফুর্তি করবো। আরে বাবা রে, তুই বাচ্চা নিতে চাস নাই, মন খারাপ করিস না। এখন তুই এক কাজ কর, বৌমারে নিয়া যত্ন কর। আব্বা আসলে এই বাচ্চা। আরে বৌমা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছ। তোমরা এখন হানিমুন করো নাই, এদিক সেদিক কোথাও যাও নাই, আর এই মুহূর্তে তুমি বাচ্চা নিতে চাইতেছ না, তাই তো? আরে শোনো মা, তোমার একটা কথা বইলা দেই, এই সময় কিন্তু তুমি কোনো ভারী কাজ করবা না, তোমার শরীরের যত্ন নিবা, ঠিক মতন খাওয়া দাওয়া করবা, তাইলে দেখবা তোমার শরীরটা যদি ভালো থাকে, বাচ্চাও কিন্তু পুষ্টি থাকবো, ভালো থাকবো। বৌমা যাও, ঘরে যাও। রুবেল, এই যে ধর, এই বৌমারে নিয়ে ঘরে যা যা। আমি এখন এই মুহূর্তে এই গ্রামে গিয়া দোকানে বইসা সবারে কইমো যে আমি দাদা হইতাছি, আমি সবাইকে মিষ্টি খাওয়ামো। যা ঘরে যা, ঘরে যা। যাও বৌমা, ঘরে যাও। এই সুসংবাদটা আমি এই দোকানে এক্ষণ পৌঁছে দিয়ে আসি। কি শুনলাম এটা, কি শুনলাম আমি? ঠিক তুমি বিশ্বাস করো? একটাও কথা বলবে না। কি বিশ্বাস করব, কি বিশ্বাস করব? নিজের কানে শুনলাম। এই রিপোর্টে কি লেখা আছে? এই রিপোর্টে কি লেখা আছে? বাবা কি বলল? ছি, তুমি গর্ভবতী। এই তোমার সাথে আমার এই 2 মাস বিয়ে হয়েছে, আমরা এক ঘরে কখনো এক বিছানায় ঘুমাইনি। আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, কারণ তুমি আমাকে সেদিন বলেছিলে আমার প্রাক্তনকে ভুলে তোমাকে ভালোবাসতে। আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আর আজকে কিনা এই রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। তুমি বিশ্বাস করো, এই রিপোর্টটা ঠিক না। তখন বাবা যখন এই কথা বলল, আমি নিজেই ঘাবড়ে গেছি। এই রিপোর্টটা কোনোভাবে হয়তো ভুল। তুমি আমাকে একটু বিশ্বাস করো। টাচ করবে না তুমি, তুমি তোমার ওই অপবিত্র হাতে আমাকে টাচ করবে না। এই রিপোর্ট ভুল, ডাক্তার যা বলেছে সব ভুল, আমার বাবা তাহলে মিথ্যা কথা বলছে। খবরদার
তোমার এই অপবিত্র মুখ আমি আর দেখতে চাই না। আমি আজকে আমার বাবাকে বলে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করব। তোমার মতো একটা খারাপ মেয়ের সাথে আমি সংসার করব না। সেদিনে তো তুমি আমায় বলতে পারতে, এত কিছু বলতে পেরেছো, আর এই সামান্য ঘটনা তুমি বলতে পারোনি। আমি তোমাকে নিয়ে আর সংসার করছি না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই। আমাকে একজন ধোঁকা দিয়ে চলে গিয়েছে। আমি ভেবেছিলাম এই মানুষটা অন্যজনের কাছ থেকে কষ্ট পেয়েছে, আমাকে আগলে রাখবে, ভালোবাসবে। না, আমার সব ধারণা মিথ্যা। নারীরা যে ছলনাময়ী হয় সেটা তুমি আবার প্রমাণ করে দিলে। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমার কথাটা তো একটা বারের জন্য তুমি শোনো। তুমি কেন আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো? আমাকে কেন একটা বারের জন্য বিশ্বাস করতে পারতেছো না? আর বিশ্বাস, বিশ্বাস শব্দটা এখন আমার কাছে কাটা বিষ। আমি আজকের পর থেকে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। প্লিজ তুমি এখান থেকে উঠে চলে যাও, যাও বলছি। দেখো, এই রিপোর্টটা হয়তো কোনোভাবে ভুল হইতে পারে। তুমি আরেকটা বার ডক্টরকে দেখাও, আরেকটা বার চলো আমরা যাই, এই বিষয়টা নিয়ে আরেকটা বার কথা বলি। এমনও তো হইতে পারে এই রিপোর্টটা ডক্টর ভুল লিখছে। তুমি শুধু শুধু কেন আমাকে ভুল বুঝতেছো? শুধু শুধু নিজেদের মধ্যে কেন অশান্তি বাড়াইতেছো? আমি তো তোমার অবিশ্বাসযোগ্য এখন পর্যন্ত এমন কোনো কিছুই করিনি। কিচ্ছু করনি? কিচ্ছু যদি নাই করো তাহলে যে তুমি গর্ভবতী, এই সন্তানকে আকাশ থেকে এসেছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি গর্ভবতী না। এই রিপোর্টটা ভুল, কিন্তু এই জিনিসটা আমি তোমাকে কোনোভাবেই বোঝাইতে পারতেছি না। আমাকে আর বোঝাতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। বিশ্বাস করো, আমার গায়ে টাচ করবে না, আমার গায়ে টাচ করবে না তোমার অপবিত্র হাতে। তুমি আমাকে ভুল বুঝতেছো। সাবধানে। জামাই বাবাজি, আমি একটা জিনিস বুঝলাম না। হাসপাতাল থেকে আইলাম, সারা রাস্তা তুমি বোবার মতো আইলা, এই জায়গায় এসো তুমি মনটা খারাপ করে রইছো, ব্যাপারটা কি? মানে মা, আমি বলছিলাম কি, তুই থাম। তুই এখন আমারে কি বুঝাইবি, কি কইবি সেটা আমি সব কিছুই বুঝতে পারছি। তুই তো আমার এটাই বুঝাইবি যে মা, আমাকে মাত্র বিয়ে শাদী হইলো, আমরা কয়দিন ঘোরাফেরা করব, আনন্দ করব, তারপর আমরা বাচ্চা কাচ্চা নিব। এই মুহূর্তে বাচ্চা কাচ্চাটা হয়ে গেছে, ভুল হয়ে গেল না? আরে না মা, এতটা সহজ না। তুই যেভাবে কইতে চাইতেছস আমি কিন্তু ওইভাবে মাইনা নিব না। কারণ আমি যখন খবরটা শুনলাম তখন যে আমার কি আনন্দ লাগতাছে। তবে ব্যাপারটা হইলো কি, 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক বাচ্চা কাচ্চা তো নিতেই হইতো নাকি? সেটা না কই আগে হয়ে গেছে, আমার তো একটা খেলার সাথী হইলো। তো একটা ব্যাপার আমার খুব খটকা লাগতাছে, ডাক্তারে যদি একবার খালি কইতো ছেলে না মেয়ে, আমি যে কি খুশি হইতাম। যাক, আল্লাহ পাক প্রথম প্রথম যা দিব তাতে শুকরিয়া আদায় করি। কি হইলো জামাই বাবাজি, তুমি এইভাবে চুপ করে রইছো কে? তুমি তো খুশি হইছো তাই না? তোমার যদি কোনো কথা থাকে তুমি আমার কাছে কইতে পারো, তুমি কও। না মা, আপনি যা ভাবছেন। বাস, তুমি কি কইবা সেটা আমি বুঝতে পারছি। তুমিও তো এই একই অজুহাত দিবা তাই না? তোমারও তো এখন এই এক কথাই কওয়া উচিত, আম্মা এই মুহূর্তে আমরা বাচ্চা কাচ্চা নিতে চাইছিলাম না, আমরা ভাবছিলাম 2, 4, 5 বছর পরে নেমু। সমস্যা নাই, এটার দায়িত্ব আমাগো। আমার মায়ারে কেমনে দেখাশোনা করবো, কেমনে ভরণ পোষণ করবো, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব হইছে আমার। জামাই বাবাজি, তুমি খালি আমার মায়েরার দিকে একটু খেয়াল রাখো, কারণ এই সময় আমার মায়েরা কিন্তু ভারী কোনো কাজ করতে পারবো না। ওর একটু দেখে শুনে রাখতে হইব, যেমন শাকসবজি খাওয়াইতে হইব, ফলমূল খাওয়াইতে হইব, এই ডিম ক, দুধ ক, এইগুলা একটু আইনে আইনে দিবা, আর বাকিটা আমি সামলাই নিব। মারে দেরি হয়ে যাইতেছে, তোর শ্বশুর আর শাশুড়ি এই মুহূর্তে বাড়িতে নাই। হ্যাঁ গো, কি এই মুহূর্তে বাড়িতে থাকা উচিত ছিল না? যাই হোক, হেরা যেহেতু বাড়ির বাইরে আছে, হেরা খুশির সংবাদটা পরেই শুনমনি। এনে এনে মা, কাগজটা নে। এই তুমি আমার মায়ের নিয়ে ঘরে নিয়ে যাও।
এই মুহূর্তে আমি দুধ আর ডিম নিয়ে আহি। আমার মায়ের এগুলো সবসময় খাওয়াইতে হইব, কারণ তোমার মায়ের বাড়িতে নাই, তোমার বাপেও বাড়িতে নাই। আরে না যাও, যা মা, সাবধানে যাইস। আমি জিজ্ঞেস করছি রিপোর্টে কি লেখা আছে? ও, তার মানে এই জন্য তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো? আসলে কেন যেন আমার মনে হচ্ছে বাস বাস, এই আমাকে কি তোমার কচি খোকা মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে মূর্খ? কিচ্ছু বুঝি না আমি। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস, আর তুমি তুমি 3 মাসের প্রেগনেন্ট। আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমার সাথে বাসর করোনি, কেন 2 মাস তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। কারণ তুমি বিয়ের আগেই তোমার সতীত্ব অন্য কোনো পুরুষকে বিলিয়ে দিয়েছো, যার জন্য তুমি আমাকে তোমার কাছে ফিরতে দাওনি। তুমি প্রতিনিয়ত আমাকে অজুহাত দেখিয়েছো তুমি অন্য কাউকে ভালোবাসো, যার জন্য তুমি তোমার লাইফে অন্য কোনো পুরুষকে ডিজার্ভ করো না। দেখো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। হ্যাঁ, আমি তোমাকে দূরে সরিয়ে রেখেছি ঠিকই, কিন্তু আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কিন্তু আমি এমন কাজ করিনি, বিশ্বাস করো। আমার তো রীতিমতো অবাক লাগছে যে তুমি এখনো বলছো ডাক্তারের রিপোর্ট নাকি ভুল আছে। হেই, আমি কাকে বিশ্বাস করব, আমাকে না তোমাকে? দেখো, আমার কেন যেন মনে হচ্ছে এই ডাক্তারের রিপোর্টটা মনে হয় নিশ্চয়ই ভুল আছে। ব্যাস, ভুল আছে না?